স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। শ্যামা আবারও দেখে ট্রলারটিকে। আকাশের মেঘ ঘন হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। নদীর স্রোত বাতাসের বেগ বাড়ছে। এই সময় নদীতে নৌকা নিয়ে থাকাটা ঠিক হবে না। ফুলি নৌকা ঘুরিয়ে নিয়ে আসে শ্যামাদের ঘাটে। শ্যামার মুহিতকে নামিয়ে দিয়ে ফুলি চলে গেছে ইতিমধ্যে। শ্যামা মুহিতকে নিয়ে বাড়িতে ঢুকতেই তেড়ে আসে মোমেনা। হাতের কাঁচা কঞ্চি দিয়ে সব করে মার বসায় মোহিতের পিঠে। মোহিত কুকিয়ে উঠে শ্যামার পেছনে লুকায়। শ্যামা কিছু বুঝে ওঠার আগে আরও একটা মার বসায় মোমেনা। মারের সাথে গর্জে ওঠেন তিনি। চামারের বাচ্চা, কই গেলি তুই? বাড়ি যাবি না? কতদিন আর অন্যের বাড়ির অন্ন ধ্বংস করবি? বাপের মতো হইছস, সারাদিন শুধু ডং ডং কইরা ঘুরা বেড়াইবি। বলতে বলতে মোমেনা আবারও একটা মার বসাতে যায়, তবে সেই মার মোহিতের গায়ে পড়ার আগে আটকে দেয় শ্যামা। শ্যামার দিকে চোখ রাঙিয়ে তাকায় মোমেনা। শ্যামা মোমেনার দিকে তাকিয়ে বলে, ও আমার সাথে আসিল ফুপু, ওরে মাইরো না। ডঙ্গি মাইয়া, তোর সাহস তো কম না? কোন সাহসে তুই এই বাড়ির বাইরে পা রাখছস? লজ্জা করে না এই মুখ নিয়ে মানুষের বাড়ির সামনে যাইতে? কাকরে বোরের তীক্ষ্ণ কথায় শ্যামা কঠোর গলায় বলে, আমি তো কারোর সামনে যাই নেই দাদি। আর লজ্জা করব কেন? আমার লজ্জা তো তাগো থাহা যারা লজ্জা পাওয়ার মতো কাম করে। আমি তো তেমন কিছু করি নাই দাদি, আমি কেন লজ্জা পামু? মুখে মুখে তর্ক করস, চাপা বেড়ছে মুখে। শ্যামা ওদের কথায় কান্না দিয়ে ঘরের দিকে পা বাড়ায়। অদকা ঘরের দরজা থেকে সব দেখেছেন। শ্যামাকে দেখে তিনি ঘরের ভেতর ঢুকে যান। শ্যামা ঘরে ঢুকতেই অদকা স্বাভাবিক কণ্ঠে বলেন, কই গেছিলি? ফুলি নৌকা লয়ে আইছিল আম্মা, নদীর পানি বাড়ছে তো, তাই নৌকা কইরা একটু ঘুরতে গেছিলাম। অদকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন মেয়ের দিকে। শ্যামা আসলেই বদলে গেছে। আগের মতো আর কথা ঘোরায় না, শক্ত কণ্ঠে সোজা সাপটা উত্তর দেয়। আগের মতো গলা কাঁপে না আর। ভেঙে পড়া মানুষ শক্ত হলে পাথরকেও হার মানায়। শ্যামার ক্ষেত্রে এখন এটা প্রযোজ্য। অদকা নিষ্পদক চেয়ে থেকে বলেন, আসরের আজান পড়ছে, যা অজু কইরা আয়। শ্যামা চলে যায় কলপারে। নামাজ শেষে বেরিয়ে শ্যামা আর মোহিত বা মোমেনা কাউকে দেখতে পায়নি। ওরা চলে গেছে নিজেদের বাড়ি। যাওয়ার আগে একবারও শ্যামা বা অদকাকে বলার প্রয়োজন বোধও করেনি। আজকাল শ্যামা বেশ উড়নচণ্ডী হয়েছে। যে মেয়ে সব সময় নিজেকে বন্দি করে রাখতো, সেই মেয়ে এখন ফুলির সাথে এখানে ওখানে ঘুরে বেড়ায়। নিজেকে মুড়িয়ে রাখা শ্যামা খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। ফুলি রোজ রোজ দুপুরবেলা নৌকা নিয়ে আসে ঘাটে। সেই নৌকায় করে দুই বান্ধবী মিলে ঘুরে বেড়ায়। আজও তার ব্যতিক্রম হয়নি। ফুলি এসেছে নৌকা নিয়ে, তবে আজকে ঘাটে শ্যামাকে পায়নি সে। ফুলি ঘাটের নৌকা ভিড়িয়ে শ্যামাকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে ঢোকে। ফুলের ডাক শুনে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে আসে শ্যামা। ফুলি আজ শাড়ি পরেছে, রং চটা একটা ফিনফিনি সুতির শাড়ি, সাথে পায়ে মোটা করে আলতা, হাতে কাচের রেমিঝিমি চুড়ি। শ্যামা ফুলিকে দেখে হা হয়ে দাঁড়িয়ে আছে। ফুলি মিটিমিটি হেসে শ্যামাকে নিয়ে ঘরে ঢুকে। শ্যামা এখনও তার জব বনে তাকিয়ে আছে। ফুলির শাড়ির আঁচলে কিছু একটা মোড়ানো। ফুলি ধীরে ধীরে আঁচলের ভাঁজ খুলে একটা আলতার কোটা আর লাল টুকটুকে ডজনখানি কাচের চুড়ি বের করে। কাচের চুড়ির ঝনঝন শব্দে ধ্যান ভাঙে শ্যামার। শ্যামা চোখ গোল গোল করে তাকিয়ে বলে, তুই শাড়ি পরছস ফুলি, কি সুন্দর লাগতেছে তোরে। ফুলের লাজুক ভঙ্গিতে একটু হাসে। চুড়ি আর আলতার কোটো শ্যামার দিকে এগিয়ে দিয়ে বলে, এইগুলা তোর। শ্যামা একটু অবাক হয়ে বলে, আমি এইগুলা কি করবো? আর তুই এইগুলা কই পাইলি? 7 গ্রামের মেলা থাইকা একজন আয়না দিছে। লাজুক হেসে মাথা নুয়ে কথাটা বলে ফুলে। শ্যামা চোখ শুরু করে ফুলের দিকে তাকিয়ে বলে, ক্যাডা এনা দিছে? ফুলে মিনমিন কণ্ঠে বলে, আহাদ ভাই। মানে তোর ওই দুঃসম্পর্কের মামাতো ভাই? হুম। কিন্তু তুই তো কইছিলি উনি শহরে কাম করে, গায়ে থাকে না। এখন শহর থাইকা একেবারে চইলা আইছে, আর যাইবো না। জমিদার গো বাড়িতে কাম পাইছে একটা, হেইটাই করব। বাহ বাহ ফুলি, তুই এমন লজ্জা পেতেছস কেন? কি ব্যাপার ক দেখি। তোরে মেলা থাইকা আলতা চুড়ি শাড়ি আয়না দিল এমনি এমনি? ধ্যাত, জানি না আমি। লজ্জায় লাল হয়ে গেছে ফুলের শ্যামলা মুখশ্রী। শ্যামা ঠোঁট টিপে মিটিমিটি হেসে বলে, এইগুলো তো তোরে আয়না দিছে, আমারই দিতাছস কে?
আমি এইগুলো দিয়ে কি করবো? এগুলো তোর জন্য। এখন তুই এগুলো পরবি। আইস, আমার পূবের জঙ্গলে যাবো। জানোস, পূবের জঙ্গলের দিকে পদ্ম ফুটছে। আইস পদ্ম আনতে যাবো। কিন্তু কোনো কিন্তু না, চল তো। শ্যামাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে বাইরে নিয়ে আসে ফুলি। বাইরে বের হতে মুখোমুখি হয় অধকার। অধকা ফুলিকে আগাগোড়া দেখে জিজ্ঞেস করেন, আরে ফুলি, তুই শাড়ি পরছস? কোথায় যাইতেছস? ফুলি শ্যামার হাতটা ভালো করে ধরে ঢোক গিলে বলে, ওই কাকি, আসলে আমরা একটু পূবের জঙ্গলের দিকে যাইতাম পদ্ম আনতে। শ্যামারে লইয়া যাই। অলকা চোখ শুরু করে তাকায় শ্যামার দিকে। শ্যামা মাথা তুলে ভেজা কণ্ঠে বলে, সামু আম্মা। অলকা মুচকি হেসে বলেন, যা, তয় জঙ্গলে বেশি ভেতরে যাইস না, আর তাড়াতাড়ি ফিরে আইবি। আচ্ছা আম্মা। বলেই দুই বান্ধবী দ্রুত গতিতে দৌড় লাগায় ঘাটের দিকে। চোখের আড়াল না হওয়া পর্যন্ত অলকা তাকিয়ে থাকেন শ্যামার উৎফুল্ল চিত্তের দিকে। শ্যামাকে ঘাটে বসিয়ে ফুলি ওর পায়ে মোটা করে আলতা পুড়িয়ে দেয়। শ্যামার চিকন চিকন হাতে কাচের চুড়ি পরিয়ে দেয়। শ্যামা ওর হাতের চুড়িগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। শ্যামা ঠোঁট প্রসারিত করে হেসে কয়েকবার হাত ঝাঁকায়। চুরির ঝিমি শব্দের সাথে শ্যামার মুখেও প্রস্তুর হাসি ফুটে ওঠে। শ্যামা ফুলের দিকে হাত বাড়িয়ে দিয়ে চোখের ইশারায় চুড়িগুলো দেখায়। ফুলি মৃদু হেসে বৈঠা হাতে নেয়। আজ ওরা পূবের জঙ্গলে যাবে। এই সময়টাতে ওইদিকে পদ্ম ফোটে অনেক। নদীর পাড়ের বিশাল বিল পদ্মতে ভরে যায়। শ্যামা গলির উপর শুয়ে নদীর পানি ছুঁয়ে দেয় নরম আবেশে। এদিকে শ্যামা বাড়ি থেকে বের হওয়ার পর অলকা নামাজ পড়ে উঠানে আসে। গোসলের পর ভেজা কাপড় মেলে দেওয়া হয়নি এখনও। বাইরের আবহাওয়া ভালো নয়, রোদ নেই। অলকা আকাশের দিকে চেয়ে ভেজা কাপড়গুলো মেলে দিয়েছিলেন বারান্দায়। হঠাৎ পুরুষালী কারো গলা খাকারের শব্দে চমকে যান অলকা। দাউরের দিকে তাকিয়ে দেখেন মানিকের কাকা দাঁড়িয়ে আছেন। মানিকের কাকাকে দেখে অলকার চোখমুখ শক্ত হয়ে যায়। মানিকের কাকা মাথা নিচু করে এগিয়ে আসেন। স্বাভাবিক কণ্ঠে বলেন, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? অলকা মুখ ফিরিয়ে দৃঢ় কণ্ঠে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি না খারাপ আছি এইটা দেখতে আইছেন? মানিকের কাকার নিচু মাথা আরও বেশি নিচু হয়ে যায়। তার মুখে অনুশোচনার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। অলকা তার দিকে ঘুরে বারান্দায় একটা মোড়া এগিয়ে দিয়ে বলেন, আপনি আমাকে অতিথি, অতিথি নিয়ামত স্বরূপ দাঁড়াইয়া থাকবেন না, বসেন। মানিকের কাকা মাথা নিচু করেই বসেন। অলকা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অলকা তীক্ষ্ণ কণ্ঠে বলেন, ভুল সময়ে আইছেন ভাই সাহেব, একটু আগে আইলে দেখতে পাইতেন আমার মাইয়া কতটা ভালো আছে। খোঁড়া দিতেছেন আপা? দেওয়ার কথা নয় কি? বিশ্বাস করেন আপা, আমি যৌতুকের বিষয়ে কিছুই জানতাম না। আমি আপনাকে মতো বিয়ের দিনই জানছি। যদি আগে জানতাম তাইলে শ্যামা মায়ের জীবনটা এমনি নষ্ট হইতে দিতাম না। কে কইল আমার মাইয়ার জীবন নষ্ট হইছে? নষ্ট তো হয় নাই, বরং নষ্ট হওয়ার হাত থেকে বাইচা গেছে। আমারে ক্ষমা করে দিয়ে আপা। মানিকের কাকার চোখে আত্মগ্লানি লক্ষণীয়, যা স্পষ্ট বুঝতে পারছেন অলকা। অলকা কণ্ঠ নরম করে বলেন, আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই ভাই সাহেব, চিন্তা করবেন না। আমার মাইয়া অনেক ভালোই আছে। সে আমার জীবনে একটা বড় ধাক্কা আসা দরকার আছিল। এই ধাক্কাটা ওর জীবন পরিবর্তন আইনা দিছে। কিছু কিছু কষ্ট মাইনষেরে এমনভাবে পরিবর্তন কইরা দেয় যে মাইনষের আর আগের মতো থাহে না। নরম হৃদয়ও শক্ত হইয়া যায়, সহ্য ক্ষমতা বাড়ে, অনুভূতিরা কঠিন হইয়া যায়। আমি ভুল করছি আপা। আমি সঠিক সময়ে সব কিছু বুঝতে পারলে হয়তো এমন কিছু হইতো না। ভাগ্যের ওপর কারো হাত থাহে না ভাই, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমার মাইয়ার ভাগ্য, উনি যতটুকু সুখ লেখা রাখছেন ততটুকু সুখ আমার মাইয়ার জীবনে নিশ্চয়ই আইব, কেউ আটকাইতে পারবো না। সেই সুখের সন্ধান যদি আমি দিতে পারি আপনাদের। অলকা চকিতে তাকায়। মানিকের কাকা মাথা নেড়ে বলেন, আজ আমি আপনার কাছে একখান প্রস্তাব নিয়ে আইজি আপা। দয়া করে আমার ফিরাইয়ে দিয়েন না। শ্যামারে আমি আমার ছেলের বউ হিসাবে আপনার কাছে আইছি। দেবেন আমায়? অত মানিকদের মতো অত ধন সম্পদ আমার নাই, কিন্তু আপনার মেয়ের দুবেলা দুমুঠো খাওন আর কাপড়ের জোগাড় দিতে পারবো আমরা। এইটুকু ভাষা আমাকে উপর রাখতে পারেন।
অলকা দীপ্ত নয়নে তাকিয়ে আছেন। মানিকের কাকা আবারও বলেন, আমার কোনো মাইয়া নাই আপা। আপনার মাইয়া আমাকে কাছে নিজের মাইয়ার মতন থাকবো, বিশ্বাস করেন। আমার ছেলে আফতাব 2 মাসের মধ্যে দেশে আইব। যদি আপনি রাজি থাকেন তাইলে আপনার মাইয়ারে আমি আমার মাইয়ার রূপে গড়ে তুলতে চাই। অলকা চোখ নামিয়ে শুকনো একটা ঢোক গেলেন। তৎক্ষণাৎ জবাবে কি বলবেন ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। এইদিকে শ্যামার ফুলি জঙ্গলের কিনারে এসে থামে। এই জায়গাটা নদীর পুরো অংশ লাল পদ্মে ভরপুর। নদীর বুকে যেন লাল স্বপ্ন জন্ম নিয়েছে। চারদিক নিস্তব্ধ। পূবের জঙ্গলের দিকে তাকালে গা ছমছম করে উঠছে। ঘর জঙ্গলের ভেতর কালো অন্ধকার। জঙ্গলের মাঝে দিয়ে মানুষ হেঁটে যাওয়ার মতো সরু একটা আলের মতো রাস্তা। এদিকটায় মানুষ আসে না তেমন। নিস্তব্ধ জঙ্গল থেকে মাঝে মাঝে দুই একটা পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। ফুলের বৈঠা ছলাৎ ছলাৎ করে আঘাত করছে পানিতে। শ্যামা জঙ্গলের দিক থেকে চোখ সরিয়ে শুকনো একটা ঢোক গেলে নদীর পদ্মগুলোর দিকে তাকাতেই শ্যামার কোমল হৃদয় প্রফুল্লতায় ব্যাকুল হয়ে ওঠে। দুপুর হওয়ায় কিছু পদ্ম মুড়িয়ে গেছে, তবে আবহাওয়ার শীতলতার কারণে শত শত পদ্ম ফুটিয়ে তুলেছে নিজের সৌন্দর্যকে। বৃষ্টি ভেজা নরম আলোয় পদ্মগুলোর রং ছড়িয়ে বসে আছে। নদীর মৃদু ঢেউয়ে পদ্ম ফুলের পাপড়িগুলো কেঁপে উঠছে। নদীর জলের প্রতিবিম্বে ভেসে উঠেছে হাজার হাজার পদ্ম। ফুলে ধীরে ধীরে বৈঠা বাইছে। শ্যামা নরম হাতে ছুঁয়ে দিচ্ছে ফুলগুলোকে। শ্যামার স্পর্শে লাজুক ভঙ্গিতে কেঁপে উঠছে ফুলগুলো। ফুলি শ্যামার দিকে তাকিয়ে বলে, কয়েকটা ফুল তাড়াতাড়ি তুইলা নে শ্যামা, এইখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হইব না। শ্যামা শীতল কণ্ঠে বলে, দেখ না ফুলগুলো কত সুন্দর, ওইগুলারে তুলতে ইচ্ছা করতেছে না রে। ওদের সৌন্দর্য তো এইখানেই। তাইলে এখানে আইলি কেন? ফুল তোলার জন্যে তো আইসোস নাকি? কয়েকটা ফুল তুলে নে, এমনিতেও এইগুলো মাইনসে আইসা তুইলা নিয়ে যাইব। শ্যামার ঠোঁট উল্টে ফুলগুলোর দিকে তাকিয়ে নরম হেসে কয়েকটা ফুল তুলে নেয়। ফুলি নৌকাটাকে পাড়ের কাছাকাছি নিয়ে যায়। পাড়ের নৌকা থামিয়ে শ্যামার কাছে যায়, হাত বাড়িয়ে নিচে কয়েকটা ফুল তুলে নেয়। সেই ফুলগুলোকে একটার সাথে আরেকটা পেঁচিয়ে মাথায় মুকুটের মতো বানিয়ে শ্যামার মাথায় পরিয়ে দেয়। শ্যামা অবাক নয়নে তাকিয়ে আছে। ফুলি শ্যামার দিকে মুগ্ধ চোখে তাকায়। শ্যামার দিকে তাকালে অদ্ভুত শীতলতা জাগে মনে। শ্যামার হাতে একাধিক পদ্ম ফুল, মাথায় পদ্মের মুকুট, চোখে ঘন কাজল, হাতে লাল টকটকে পদ্মের নেয় কাচের চুড়ি, পায়ে লাল গাঢ় আলতা, সব মিলিয়ে শ্যামার অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। ফুলি শ্যামার দিকে হা হয়ে তাকিয়ে আছে। ফুলিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচায় শ্যামা। ফুলি অপলক চেয়ে বলে, তুই কি সুন্দর শ্যামা। শ্যামা তার ছিল্লের হাসি হাসে। ফুলি আবার বলে, দেখিস, তোরে যে পাইব সে হইব দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পুরুষ। আমারে ভাইয়া কেউ কোনো দিন ভাগ্যবান হইব না ফুলি, কারণ ভাগ্যবান হওয়ার মতো কোনো রূপ বা গুণ আমার নাই। আর আমার ভাগ্য অতটা ভালো নয় যে কেউ আমারে পাইয়া ভাগ্যবান হইব। শ্যামার কথা শেষ হতে না হতেই কোনো কিছু শব্দ ভেসে আসে জঙ্গলের দিক থেকে। শ্যামা ফুলে দুজনেই চমকে উঠে চকিতে তাকায় পেছনের দিকে। জঙ্গলের কোনো একটা পশুর মৃদু আওয়াজের শব্দ ভেসে আসছে। শব্দটা ক্ষীণ শোনা যাচ্ছে। কোনো ছোটোখাটো প্রাণীর মৃদু আর্তনাদ শোনা মাত্রই শ্যামা বসা থেকে উঠে দাঁড়ায়। শ্যামাকে দাঁড়াতে দেখে ফুলি বলে, এখানে থাকাটা ঠিক হইব না শ্যামা, তাড়াতাড়ি বস, আমি নৌকা ঘোরাই। কিন্তু ওই দিক থেকে হয়তো কোনো শিকারির ফান্দে শিকার পড়ছে। চল না দেখি। না শ্যামা, জমিদাররা শিকার করতে বাইর হয় এই সময়, আমরা যদি যাই তাইলে আমাকেও বিপদ হইতে পারে। শ্যামা ফুলের বারণ না মেনে আচমকা নৌকা থেকে নেমে পড়ে। মৃদু গোঙানির শব্দ লক্ষ্য করে ছুট লাগায় সেই দিকে। শ্যামাকে দৌড়াতে দেখে ফুলিও পেছন থেকে শ্যামাকে ডাকতে ডাকতে নৌকা থেকে নেমে পড়ে। শ্যামা দ্রুত পায়ে দৌড়ে গিয়ে এক জায়গায় থামে। এই জায়গা থেকে ঘন জঙ্গলের শুরু। ভেতরের দিকে কুচকুচো অন্ধকার। শ্যামা এদিক ওদিক চোখ ঘোরায়। আশপাশ কোথাও থেকে আওয়াজটা ভেসে আসছে। শ্যামা চোখ বন্ধ করে কান খাড়া করে বোঝার চেষ্টা করে। কিছু একটা বুঝে ডান দিকে এগিয়ে যায়। কয়েক পা এগোতেই একটা রক্তাক্ত খরগোশ ছানা নজরে আসে শ্যামার। খরগোশ ছানাটার পেটের দিকে পায়ের উপরের অংশে তীর বিদ্ধ হয়ে আছে। শ্যামা হুড়মুড়িয়ে বসে পাশে ফুলগুলো রেখে খরগোশটাকে খুলে নেয়। রক্ত দেখে ভয় আর সংশয়ে গা গুলিয়ে ওঠে শ্যামার। শ্যামা চোখ বন্ধ করে একটানে তীরটা বের করে নেয়।
তীরটাকে ছুঁড়ে ফেলে অনেক দূরে। তীরের মাথার অল্প অংশ ঢুকে গেছিল খরগোশটার পেটের কাছে। শ্যামা খরগোশটার গায়ে আলতো হাত বুলিয়ে দেয়। এমন সময় শ্যামার পেছন থেকে শুদ্ধ বাক্যে একটা শক্ত পুরুষালী ভরাট কণ্ঠ ভেসে আসে। এই মেয়ে, কে তুমি? তোমার সাহস হয় কি করে আমার শিকারকে মুক্ত করার? ভীত শ্যামার বুকটা ছ্যাদ করে ওঠে। পেছন ফেরার আগে ভয় ভয়ে উঠে দাঁড়ায় খরগোশটাকে কোলে নিয়ে। এতক্ষণে নজরে আসে চারপাশটা। সামনে ঘন জঙ্গল, বন্য গাছপালায় ছেয়ে আছে চারপাশ। বিশাল বিশাল গাছের ছায়ায় দুপুরের সময়টাকেও সন্ধ্যার মতো অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। শ্যামার ভীত চোখ দুটো গোল গোল হয়ে যায়। কোলের খরগোশটাকে একবার দেখে শুকনো ঢোক গেলে শ্যামা। হাতে তাজা রক্ত লেগে আছে। শ্যামা খরগোশটাকে দেখার মাঝেই পেছন থেকে আবারও একটা শক্ত কণ্ঠ ভেসে আসে। দাঁতে দাঁত পিষে কেউ বলে উঠল, কথা কাজে যাচ্ছে না। কে তুমি? হ্যাঁ, আমার শিকারকে মুক্ত করার সাহস কোথায় পেলে তুমি? শ্যামার বক্ষস্থল ধক করে ওঠে। সম্বিত ফিরে আসে। ধীরে ধীরে শরীর ঘুরিয়ে পেছন ফিরে তাকায় শ্যামা। সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত সুঠামদেহী এক সুপুরুষ নজরে আসে শ্যামার। সাদা পাঞ্জাবির উপর কালো মোটা শার্ট আড়াআড়িভাবে কাঁধে জড়িয়ে রাখা। পেছনে দুহাত গুটিয়ে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। কিছু মুহূর্তের জন্য শ্যামার চোখ আটকে যায় তার উপর। উজ্জ্বল ফর্সা গায়ের রঙের লোকটার নাকের ঠিক পাশে ঠোঁটের কোণের একটু ওপরে কালো একটা আঁচিল, ঘন চাপদারি সহ পাকানো গোফ। মাথার চুলগুলো সযত্নে এঁটে রাখা। লোকটি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে শ্যামার দিকে। ক্রমান্বয়ে শুরু হচ্ছে তার চাহনি। শ্যামার তাকিয়ে থাকার মাঝে ধমকে ওঠেন তিনি। বয়রা তুমি, কানে শুনতে পাও না? শ্যামা চমকে ওঠে, খরগোশটাকে শক্ত করে জড়িয়ে ধরে দুপা পিছিয়ে যায়। পুরো শরীর শিহরিত হয়ে ওঠে শ্যামার। পুরুষালী কর্কশ শব্দে গায়ের লোম দাঁড়িয়ে যায়। শ্যামা ঘন ঘন চোখ ছাপটে বাঘা চোখে এদিক ওদিক তাকায়। শ্যামা এখন কোথায় আছে জানা নেই ওর। এলো পাথারি দৌড়ে কোথায় এসে পৌঁছেছে নিজেও বুঝতে পারছে না। শ্যামা জোরে জোরে শ্বাস নিচ্ছে। আম্মা বলেছিল জঙ্গলের ভেতরে না যেতে। এদিকে ফুলিও নেই। শ্যামা কখনো একা একা এদিকে আসেনি। সামনে এক অজানা পুরুষ দাঁড়িয়ে। অজানা আশঙ্কারা হানা দেয় ভাবনার মাঝে। জঙ্গলের কালো অন্ধকার বাড়ছে ধীরে ধীরে। শ্যামা চঞ্চল চোখ ঘুরিয়ে চারপাশে তাকায়। শ্যামার মনে হচ্ছে এক্ষুনি জঙ্গলের কালো অন্ধকার গ্রাস করে নিবে ওকে। শ্যামা ঢোক গিলে মৃদু স্বরে ফুলিকে ডাকে। ফুলি। লোকটার সরু চাহনির সাথে সাথে ভ্রুযুগল কুঁচকে যায়। তীক্ষ্ণ চোখে শ্যামাকে আপাদমস্তক দেখে নেয়। পাতলা ছিপছিপে গরনের শ্যামলা রঙের মেয়েটার পরনে ধূসর রঙা অতি সাধারণ পোশাক, গায়ে ওড়না জড়ানো, মাথায় পদ্মের মুকুট, পায়ে আলতা, হাতে রিমিঝিমিক কাচের চুড়ি। চোখে ভয়, চোখ তুলে তাকানোর ফুরসত পাচ্ছে না। খরগোশটাকে শক্ত করে জড়িয়ে ধরে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। শ্যামাকে খুঁটিয়ে দেখার মাঝেই পেছন থেকে ফুলের কণ্ঠ ভেসে আসে। অস্ফুট সুরে হাঁসফাঁস করে শ্যামার নাম ধরে ডাকে ফুলি। শ্যামা, শ্যামা চকিতে তাকায়। লোকটাকে পাশ কাটিয়ে ফুলি ছুটে আসে শ্যামার কাছে। ভীত হয়ে শ্যামা লুকায় ফুলির পেছনে। ফুলির পেছন থেকে ভয় ভয়ে চোখ দৃষ্টিপাত করে লোকটার দিকে। লোকটা এখনো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এক চুলো পরিবর্তন আসেনি তার মাঝে। তার ধারালো দৃষ্টি শ্যামার দিকে নিবন্ধ। শ্যামা আরও গুটিসুটি হয়ে লুকায় ফুলির পেছনে। ফুলি লোকটার দিকে ঘুরে মাথা নিচু করে কর্নিশ জানানোর ভঙ্গিতে বলে, সালাম নেবেন ছোট জমিদার? লোকটা হাত উঁচিয়ে মাথা নাড়িয়ে কিছু একটা বোঝায়। ফুলি মাথা নিচু রেখেই বলে, ক্ষমা কইরেন ছোট জমিদার, আমরা পদ্ম তুলতে আইছিলাম। এখানে আউনের আর কোনো হেতু আসিল না আমগো। লোকটি শ্যামাকে ইশারা করে দৃঢ় কণ্ঠে বলে, কেউ? ও শ্যামা, ও বুঝতে পারে নাই কিছু। জন্তুর ডাক শুই না এখানে আইছে। ওরে মাফ কইরা দেন ছোট জমিদার, আর কোনো দিনও এমন ভুল হইব না। শ্যামাকে ভয় পেতে দেখে লোকটি কণ্ঠে একটু কোমলতা টেনে বলে, এই মেয়ে, ভয় পাচ্ছে কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? শ্যামা ফুলির কাঁধের ফাঁক গলিয়ে উকি দিয়ে দেখে। ফুলি ধীর কণ্ঠে শ্যামাকে বলে, ভয় পাইস না শ্যামা, উনি আমগো জমিদারের পোলা, ছোট জমিদার। আমাকে কোনো ক্ষতি করব না উনি, ভয় নাই। শ্যামা ধীরে ধীরে ফুলির পেছন থেকে সামনে আসে। মাথা নিচু করে দাঁড়ায়। লোকটির পেছনে দুজন লুঙ্গি আর ফতুয়া পরিহিত মোটা তাজা শক্তিশালী লাঠিয়াল এসে দাঁড়ায়। দুজনের হাতে লম্বা লাঠি। লাঠির মাথা তীরের মতো সোচালো। অল্প চাপেই কারো শরীরে বিদ্ধ হতে সময় লাগবে না। একজনের কাঁধে একটা বড় ধনুক। শ্যামাকে সামনে আসতে দেখে লোকটি কণ্ঠে কঠোরতা বজায় রেখে বলে,
নাম কি তোমার? শ্যামা চোখ তুলে তাকে আবার চোখ নামিয়ে নেয়, ভেজা কণ্ঠে মিনমিন করে বলে, শ্যামা। কোন গ্রাম তোমাদের? মাধবপুর। এখানে কেন এসেছিলে? শ্যামা তাকায় ফুলির দিকে। ফুলি শ্যামার হাত ধরে লোকটিকে বলে, পদ্ম তুলতে আইছিলাম ছোট জমিদার। তোমাকে বলতে বলেছি? ওকে জিজ্ঞেস করেছি, ওকে বলতে দাও। কড়া কণ্ঠে চুপসে যায় ফুলি। শ্যামা চোখ বন্ধ করে নিজেকে সাহস জুগিয়ে চোখ রাখে লোকটার চোখে। চোখে চোখ রেখে কণ্ঠ ভারী করে জবাব দেয়, পদ্ম নিতে আইছিলাম। নৌকা থাইকা এই খরগোশটা গঙ্গানি শব্দ শুনে এখানে এসি। দেখেন তো এই অবলা জন্তুটার কি অবস্থা। শিকার করার লাইগায় এই অবলা জন্তুগুলারে কই যাবেন আপনারা? মায়া দয়া নাই আপনাকে? তো কোনো কিছু অভাব নাই ছোট জমিদার সাহেব। তাইলে এই পশুগুলারে শিকার কইরা কি পান আপনারা? হঠাৎ শ্যামার জবানে এতগুলো কথা শুনে ভ্রু কুচকে যায় লোকটির। লোকটি জবাবে বলে, এতক্ষণ তো ভয় পাচ্ছিলে, হঠাৎ সাহস জেগে উঠলো যে? সাহস দেখাচ্ছ মেয়ে? কৈফিয়ত চাইছো আমার কাছে? আপনার প্রশ্নেও তো পাল্টা প্রশ্ন করলাম। আপনি কৈফিয়ত ভাবতেই পারেন, উত্তর দেওয়া না দেওয়া আপনার ইচ্ছা। ফুলি শ্যামার হাত খামচে বাধা প্রদান করে শ্যামাকে। ফিস ফিস করে বলে, শ্যামা, উনি আমার জমিদারের পোলা, ওনার লগে এমনি কথা কন ঠিক হইব না। চল এখন, দেরি হয়ে যাইতেছে। ওর কথাই কিছু মনে কইরে না ছোট জমিদার, আমরা এখন আহি। শ্যামার হাত ধরে মাথা নিচু করে প্রস্থানের জন্য পা বাড়ায় ফুলি। কয়েক পা এগোতেই অসাবধানতাবশত ভেজা পাতায় পা পিছলে সামনে একটা গাছের সাথে বাড়ি খায় শ্যামা। ব্যথায় মুখ দিয়ে অস্ফুট স্বরে আশোচক মৃদু শব্দ বেরিয়ে আসে। হাতের কয়েকটা চুরি গাছের সাথে লেগে ভেঙে গুড়িয়ে পড়ে জঙ্গলের মাটিতে। এক হাতে খরগোশটাকে ধরে অন্য হাতে কপাল চেপে ধরে শ্যামা। ফুলি ব্যতিব্যস্ত হয়ে শ্যামাকে ঘুরিয়ে বলে, কি হইল শ্যামা, ব্যথা পাইলি? দেখি দেখি। কপালের একটু অংশ কেটে গেছে। শ্যামা হাত সরিয়ে ফুলিকে বলে, কিছু হয়নি, চল এইখান থেকে। কিছু হয় নাই কইলেই হইল। দেখ তো, রক্ত বেরাইতেছে মাথা থাইকা। এইটুকুতে কিচ্ছু হইব না, চল। শ্যামা আর ফুলি একটু এগোতেই লোকটির গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ফুলগুলো নিয়ে যাও মেয়ে, এগুলো নিতেই তো এসেছিলে, রেখে যাচ্ছ যে? শ্যামা আর ফুলি চকিতে পেছনে ফিরে তাকায়। লোকটি একজন লাঠিয়ালকে ইশারা করতেই তিনি ফুলগুলো মাটি থেকে তুলে এগিয়ে দেয় শ্যামার দিকে। ফুলি তার হাত থেকে ফুলগুলো নিয়ে অপ্রস্তুত একটু হাসে। তড়িঘড়ি করে শ্যামার হাত ধরে সেখান থেকে চলে আসে ফুলি। নৌকা ঘুরিয়ে দ্রুত বৈঠা চালিয়ে জঙ্গলের দিক থেকে বেরিয়ে আসে। শ্যামা খরগোশটাকে জড়িয়ে ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই শ্যামাদের ঘাটে নৌকা এসে পৌঁছায়। শ্যামা নৌকা থেকে নেমে ফুলের দিকে ঘুরে বলে, কালকে আর নৌকা লইয়া আসিস না ফুলি, আর যামু না কোথাও। জমিদারের পোলার লগে এমনি কথা কওয়া তোর মোটেও ঠিক হয় নাই শ্যামা। শ্যামা ভ্রু কুচকে তাকিয়ে বলে, কে? আমি কি এমন কইলাম? আমি ওনাগো ক্ষমতা অনেক শ্যামা। আশেপাশের 7টা গায়ে জমিদার ওনারা, সবাই সম্মান করে তাগো। তাদের লগে কেউ চোখ তুইলে তাকাইয়া কথা কওনের সাহস পায় না। আচ্ছা বাদ দে এসব। তুই এখন এই খরগোশটারে লইয়া কি করবি? ওরে পালমু আমি, আঘাত কম পাইছে, খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া যাইব। বুড়ি কিছু কইব না? কইলে কইব, হ্যার কাজই তো আমারে কথা শোনানো। আইসে শ্যামা, আমি যাই। এই শাড়ি পইরা বেশিক্ষণ থাকলে দম বন্ধ হইয়া যাইব আমার। আচ্ছা যা। তুই কিন্তু মনে কইরা মাথায় ব্যথায় তেল লাগাইবি, ফুইলা গেছে কপালখানা। শ্যামা মুচকি হেসে বাড়িতে ঢোকে। ওড়না দিয়ে খরগোশটাকে আড়াল করে দ্রুত পায়ে ঘরের ভেতর হুড়মুড়িয়ে ঢোকে। অলকা আসরের নামাজ পড়ছেন। সিজদায় মাথা নত করেছেন অলকা। শ্যামা সিজদায়রত মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। খরগোশটাকে একটা ক্যারেটের ভেতর রেখে কলপারের দিকে যায়। জঙ্গলের ভেজা মাটির কাদা লেগে গেছে পায়ে, এতক্ষণে শুকিয়ে গেছে। হাতে ছোপ ছোপ রক্ত লেগে আছে। কপাল কেটে সেখানে কয়েক ফোঁটা রক্ত শুকিয়ে গেছে। শ্যামা পোশাক পরিবর্তন করে ভালো করে হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নেয়। অলকা রাতের রান্না বসিয়েছেন বাইরের চুলায়। শ্যামা নামাজ শেষে খরগোশটাকে নিয়ে বাইরে বের হয়। কাকরি বুড়ি ঘরে আছেন, আর বের হবেন না তিনি।
শ্যামা চোলার কাছে মায়ের পাশে বসে। শ্যামার হাতে খরগোশটাকে দেখে অলকা কপাল কুঁচকে জিজ্ঞেস করেন, এইটারে আবার কই পাইলি শ্যামা? জঙ্গলে পাইছি আম্মা। শিকারির তীর বিদ্ধ ছিল, বেশি আঘাত পায় নাই। আমি এটারে পালমু কিন্তু। জঙ্গলের ভেতরে গেছিলি? তয় বেশি ভেতরে যাই নাই। অলকা মুচকে হাসেন। শ্যামা গরম তেল পুরে খরগোশটার ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছে। মেয়ের কপালে একটু কাটা দাগ দেখে অলকা চোখ শুরু করে বলেন, কপাল কাটলো কেমনে? শ্যামা খরগোশটাকে টাটকা কলমি শাকের ডাঁটা খেতে দিয়ে নিচু স্বরে বলে, একটু পিছলা পড়ছিলাম আম্মা, তয় বেশি ব্যথা লাগে নাই, বিশ্বাস করো। অলকা মেয়ের দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলেন। রাতের খাবার খেয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে শ্যামা। পাশে খরগোশটাকে নিয়ে ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। অলকা এক ধ্যানে মগ্ন হয়ে তাকিয়ে আছে কোনো এক দিকে। অলকার উদাসীন মনোভাব নজরে আসে শ্যামার। মুখলেস খেয়ে দিয়ে নিজের ঘরে শুয়েছেন। অলকা শ্যামার কাছে ঘুমায়। মুখলেসের সাথে খুব কম কথা হয় অলকার। হাতে গোনা কয়েকটা দরকারি কথা ছাড়া মুখলেস নিজেও আগ বাড়িয়ে কোনো কথা বলেন না অলকার সাথে। শ্যামার দিকে তো ঘুরেও তাকায় না, কথা বলা তো অনেক দূরের কথা। শ্যামা ভুল ক্রমেও মুখলেসের সামনে চায় না, অলকা যেতেও দেয় না। দুই মামের মাঝে অনেকক্ষণ ধরেই নীরবতা চলছে। শুধু শোনা যাচ্ছে তাদের ভারী নিঃশ্বাসের শব্দ। ঝিঝে পোকার ডাক ভেসে আসছে বাড়ির পেছনের দিক থেকে। নীরবতা ভেঙে অলকা গম্ভীর শ্বাস ফেলে শ্যামার মাথায় হাত রেখে বলেন, তোরে আইজ একটা গল্প শোনাই শ্যামা। শ্যামা চকিতে তাকায় মায়ের দিকে। অলকা মুচকে হাসেন মেয়ের তাকানো দেখে। ছোটবেলার কথা মনে পড়ে যায় শ্যামার। ছোটবেলায় ওদের তিন বোনকে পাশাপাশি শুয়ে ঘুম পাড়ানোর জন্য গল্প বলতো আম্মা। রূপা বড় ছিল, তবুও প্রতিদিন মায়ের কাছে গল্প শোনার জন্য বায়না করত। শ্যামা গদগদ হয়ে চোখ বন্ধ করে মায়ের কোলের গন্ধ টেনে বলে, শোনো আম্মা। অলকা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করেন, জানিস একদিন অনেক বণিকেরা মিল্লা জাহাজে কইরা অনেক মালপত্র লইয়া বাড়ি ফিরতাছিল, কিন্তু পথে বিশাল এক সমুদ্র ঝড়ের সম্মুখীন হয় তারা। সেই ঝড়ে হ্যাগো জাহাজটা চূর্ণ বিচূর্ণ হইয়া ডুইবা যায়। জাহাজের যত মালপত্র আছিল সব ডুইবা যায়, সাথে সাথে জাহাজের সব মানুষগুলাও মইরা যায়। কিন্তু একটা মানুষ ভাগ্যক্রমে ভাসতে ভাসতে সমুদ্রের মাঝখানে এক দ্বীপে গিয়া পৌঁছায়। সেই মানুষটা আল্লাহর কাছে সারাদিন দোয়া করত যে, আল্লাহ আমার এইখানে থাইকা উদ্ধার করো, একটা জাহাজ পাঠাও যেটা আমারে উদ্ধার কইরা লইয়া যাইব। এভাবে লোকটা সেই দ্বীপে কোনো রকমে একদিন কাটায়, 2 দিন কাটায়, 3 দিন কাটায়। এমন করতে করতে মাসের পর মাস অপেক্ষা করতে করতে সেই দ্বীপে একটা কাঠখড়ের ঘর বানাইয়া থাকতে শুরু করে। একদিন সেই লোকটা মাছ ধইরা ঘরে ফেরার সময় দেখতে পাইল তার ঘরে আগুন লাগছে। ধাঁধা আগুনে পুইরা ছাই হইয়া যাইতেছে তার ঘর। কেমনে আগুন লাগলো কে জানে। তখন লোকটা হতাশ হইয়া ধপ কইরা মাটিতে বইসা পড়ে। আল্লাহর কাছে হাত তুইলা আল্লাহকে বলে, আল্লাহ আমার তো একটাই ঘর আছিল, তুমি এইটাও আমার কাছ থেকে কাইরা নিলা। অলকা থামেন। শ্যামা আগ্রহ নিয়ে বলে, তারপর? অলকা আবারও মুচকে হেসে বলতে শুরু করেন, লোকটা এমনি বিলাপ করতে করতে আফসোস করতে থাহে। শেষমেশ বাঁচার আশা ছাইরা দিয়া মরার সিদ্ধান্ত নেয়। নিজেরে শেষ কইরা দেওয়ানের লাইগা সমুদ্রের দিকে পা বাড়ায়। হ্যাঁ যখন সমুদ্রের পাড়ে যায় তখন হ্যাঁ অবাক হইয়া দেখতে পাইল একটা নাবিক জাহাজ লইয়া তার কাছেই আসতেছে। সেই মানুষটা অবাক হইয়া তাকাইয়া থাকে জাহাজের পানে। জাহাজটার কাছে আইতেই লোকটা নাবিককে জিজ্ঞেস করে, আমি এতদিন থাইকে এইখানে আসি, কেউ আমারে বাঁচাইতে আইলো না, আপনি কে ভাই, আপনি কেমনে এইখানে আইলেন? তখন নাবিক তারে কইল, এইখান থেকে ধোয়া উঠা দেইখা আমার এইখানে আইসি সাহায্য করণের লাইগা। তখন সেই লোকটা আসমানের দিকে তাকাইয়া বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হ্যাঁ 2 হাত তুইলা শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে। শ্যামা মনোযোগ দিয়ে শুনতে থাকে মায়ের কথা। অলকা কথা শেষ করে শ্যামার দিকে তাকায়। শ্যামা নীরবে তাকিয়ে আছে। অলকা শ্যামাকে ঝাঁকিয়ে বলল, এই গল্প থেকে কি বুঝলি ক দেখি?
আমাকে জন্য আল্লাহর নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্তই আমগোর মঙ্গলের লাইগা হয়। আর আল্লাহ সেই সিদ্ধান্তের লাইগা আমাগরে অপেক্ষা করতে হইব, বিশ্বাস রাখতে হইব আল্লাহর উপর। পৃথিবীর সব থেকে দামি জিনিস হইল বিশ্বাস আর অপেক্ষা। এই দুইটা জিনিস কখনো নিজের থেকে হারাইয়া যাইতে দিস না শ্যামা। জীবন সহজ নয় শ্যামা, সহজ কইরা নিতে হয় কিছুটা অপেক্ষা আর কিছুটা ধৈর্য ধইরা। ধৈর্যের কথা আমারে কইছ আম্মা? ধৈর্য আমার রুহ জ্বালাইয়া দিছে আম্মা। আর কত অপেক্ষা করলে সুদিন আইব খুন দেহি। কিন্তু হ্যাঁ, ওই যে কইলা বিশ্বাস, আমি বিশ্বাস রাখি আমার রবের উপর। আমার একটা ভুল সিদ্ধান্তের লাইগা তোরে অনেক বড় মাসুল দিতে হইছে শ্যামা। কি কইতাছো আম্মা? তোমার সিদ্ধান্ত তো ঠিকই আসিল, খারাপ তো আসিল আমার ভাগ্য। ভাগ্যের দোষ দেশ না শ্যামা, ভাগ্য নির্ধারণ করে আমাগো ওই ভাগ্য বিধাতা। ভাগ্য পরিবর্তনের ক্ষমতা আমার ছিল না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আসিল। আমি ভুল সিদ্ধান্ত নিছিলাম, কিন্তু আর না। শ্যামা নীরব হয়ে যায়। অলকা একটু সময় নিয়ে শ্যামাকে ডাকেন। শ্যামা, হ্যাঁ আম্মা। জীবন থেকে কোনো কিছু চইলা গেলে কখনো জীবন শেষ হইয়া যায় না মা, বরং আরো সুন্দর হইয়া যায়। তোর জীবনে যার থাকার কথা সে যত দূর থাকুক না কেন সব সময় তোর কাছেই ফিরে আইব। এই কথা কইলা যে? অলকার মনে ঘুরছে মানিকের কাকার বলা কথাগুলো। তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না এই বিষয়ে, দোটানায় ভুগছেন। তিনি কি আবারও ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন? মানিকের কাকা ভালো মানুষ, তার প্রস্তাব কি মেনে নেওয়া যায় না? অলকার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শ্যামার জন্য নেওয়া আর কোনো সিদ্ধান্তই ভুল নিতে চান না তিনি। এবার চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবেন তিনি। অলকার নিস্তব্ধতার মাঝে শ্যামা ডাকে, আম্মা। অলকা নড়ে চড়ে ওঠেন, চোখের নামিয়ে বলেন, হুম। শ্যামা আর কথা বাড়ায় না। অলকাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে, চোখের নিচে কালি পড়ে গেছে। শ্যামা মুচকি হেসে বলে, ঘুমাইব না? তুই ঘুমা। অলকা শ্যামার পাশে শুয়ে পড়ে। মাকে জড়িয়ে ধরে চোখ বুঝে শ্যামা। ময়নার বিয়ের 1 মাসের মধ্যে ময়না আর আসেনি বাপের বাড়িতে, কোনো খোঁজও পাওয়া যায়নি ওর। কদিন আগে মুখলেস একবার গিয়েছিলেন ময়নাকে দেখতে। তিনি ফিরে এসেছেন থেকে তার ব্যবহারে বেশ পরিবর্তন এসেছে। কাকরি বুড়ি অনেকবার জিজ্ঞেস করেছেন ময়নার ব্যাপারে। মুখলেস উত্তরে বলেছেন ময়না অনেক সুখে আছে, সুখের সাগরে ভাসছে। তবে মুখলেসের এমন পরিবর্তনের কারণ সবার অজানা। সারাদিন আড়তে থেকে অনেক রাতে বাড়ি ফেরেন। আজকাল কাজের চাপ বেড়েছে। অগ্রহায়ণ মাসের শেষ, ঠান্ডা পড়েছে। সকাল সকাল শীতে মুড়িয়ে থাকে পুরো গ্রাম। শীতের সকাল মানে গ্রামীণ জীবনে এক অন্যরকম শান্তি আর ধীরতার ছোঁয়া। অলকা বা শ্যামা কেউই ফজরের পর আর ঘুমায় না। অলকা ফজরের পর রান্না বসান, শ্যামা মায়ের পাশে বসে চুলার কাছে আগুন পোহায়। শীতের কুয়াশা মাখা ভোরে গ্রামের মানুষেরা ছুটে চলে তাদের নিজ নিজ কাজে। তাদের জীবন শুরু হয় এই কুয়াশাকে ভেদ করে। বসে থাকে না কেউই, নিজেদের জীবিকা নির্বাহের জন্য ছুটে চলে সবাই। মুখলেস ভরে যান মাছ ধরতে। শীতের সকালে কাঁপতে কাঁপতে নদীর ঠান্ডা পানিতে মাছ ধরতে হয় তাকে। শীতের কাঁপুনি শুয়ে মাথায় গামছা বেঁধে নিজ কাজে লেগে পড়েন তিনি। কাকরিবুড়ি সকালে ঘর থেকে বের হন না, বেলা উঠলে তবেই বের হন। শীতের সকালে চাদর মুড়ি দিয়ে মায়ের পাশে বসে রান্না করা দেখে শ্যামা। অলকা মেয়েকে রান্নায় হাত লাগাতে দেন না, সামনে শ্যামাকে বসিয়ে রেখে নিজেই করেন সবটা। সকালবেলা শীতের তীব্রতা মুছে গিয়ে সূর্য মামা ওকি দিচ্ছেন মেঘের ফাঁক গলিয়ে। সূর্যের তীব্রতা নেই, ঘড়িতে সময় তখন 11টা। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। সূর্যের মিষ্টি আলোয় বারান্দায় বসে আছে শ্যামা। রোদ পোহাচ্ছে বসে বসে, 2 হাঁটুতে মাথা রেখে চোখ বন্ধ করে গুটিয়ে বসে আছে। নরম রোদের ঝিলিক এসে পড়েছে শ্যামার শ্যামলা মসৃণ মুখের ওপর। ছিকছিক করে চলছে রোদের কোমল ঝিলিক। পাশেই ঠান্ডায় গুটি সুটি মেরে বসে আছে খরগোশটা। সে এখন পুরোপুরি সুস্থ। অলকা পাশে বসে কাঁথা সেলাই করছেন। কাকরি বুড়ি একটা রং ওঠা পুরানো শাল গায়ে জড়িয়ে এসে দাঁড়ায় বারান্দার সামনে, কপালে কয়েক স্তর ভাঁজ। তাকে দেখে শ্যামা জড়সড় হয়ে বসে। অলকা মনোযোগ দিয়ে সেলাই করছেন। কাকরি বুড়ি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খ্যাসখ্যাসে গলায় বলেন, ওই সেমরি, একে তো তুই কালা, তার উপর আবার এমন রোদের মধ্যে বসে আছিস,
কালার থেকে আরো বেশি কালা হওয়ার ইচ্ছা জাগছে মনে। অলকা তড়িৎ পেকে তাকান কাকরি বুড়ির দিকে। চোখ মুখ শক্ত হয়ে যায় তার। শ্যামার ভঙ্গিমায় কোনো পরিবর্তন হয় না। এসব তো নিত্যদিনের ঘটনা। মাঝে কয়েকদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। অলকার আড়ালে শ্যামাকে কথা শোনাতো কাকরি বুড়ি, কিন্তু আজ অলকার সামনেই শোনাচ্ছে। ঝগড়া বাঁধানোর জন্য মুখ চুলকোচ্ছে তার। শ্যামাকে কথা শোনাতে না পারলে যেন পেটের ভাত হজম হয় না। অলকা কণ্ঠ শক্ত করে নিজের কাজ করতে করতে বলেন, রোদের আলোয় অনেক উপকারিতা আছে আম্মা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোদের আলো। শ্যামারে কুটনি কথা না কইয়া আপনিও একটু রোদে মধ্যে বইতে পারেন। ডায়াবেটিক্সের ঝুঁকি কমবো এতে। ডায়াবেটিক্সের লাইগা তো মিষ্টি খাইতে পারেন না, এই লাইগা মনে হয় মুখ দিয়া মিষ্টি কথাও বাহির হয় না। কাকরি বুড়ি ভাঙা দাঁত পিষে অলকার দিকে তাকান। অলকার কণ্ঠে তীক্ষ্ণ জাজ। কাকরি বুড়ি কথা খুঁজে না পেয়ে খরগোশটাকে ইশারা করে খ্যাক করে ওঠেন। নিজে তো 19 বছর ধইরা বাপের অন্ন ধ্বংস করতাছিস, এখন আবার আর একটা অপয়া জানোয়ার জুটাইয়া আনছস। আমি কইয়া রাখছি আমার সংসার থেকে একটা বাড়তি শস্য আমি নষ্ট হইতে দিমু না কিন্তু। বুড়ির কথা শেষ না হতেই খরগোশটা লাফিয়ে লাফিয়ে ঘরের ভেতর ঢুকে যায়। কি বুঝলো কে জানে। শ্যামা খরগোশটার যাওয়া দেখে উঠে দাঁড়িয়ে কম্পনহীন কণ্ঠে স্পষ্টভাবে বলে, আমরে লইয়া কথা কম শেষ দাদি। এবার এই অবলা প্রাণীটারে লইয়া পড়লা। আমারে কনের লাইগা আর কথা খুঁজা পাইতা শোনা, মাত্র 19 বছরের সব শেষ। তোরে লইয়া আর কি কমু, কইয়া লাভ আছে নাকি? না ঘাড় থাকিয়া নামবি না আর না মরবি। আপদ হইয়া ঘাড়ের উপর চাইপা আসস। মানুষের মুখ দেখাইতে পারি না তোর লইয়া। আমার সোনার সংসার অন্ধকার নামাইয়া রাখছিস তুই। তুই যদি আমার পোলার মাইয়া না হইতি তাইলে তোরে ঠাই হইতো না এই ঘরে। তোমার পোলার মাইয়া হওয়াটা তাইলে আমার ভাগ্যের ব্যাপার, তাই না দাদি? ভাগ্য তো তোর ভালো, খারাপ তো আমার পোলার। তোরে না বাড়ি থেকে বাহির করতে পারে আর না কিছু কইতে পারে। আপনার পোলার পরিচয় এ বড় হয় নাই আম্মা, ও বড় হইছে আমার পরিচয়ে। অলকানন্দার মাইয়া হিসাবে ও বড় হইছে। আপনার পোলার ওপর ওর কোনো ভার নাই, আর না ও আপনার পোলার বোঝা হইয়া আছে। সব কিছু ভুইলা যায়েন না। বলবো কেমনে? আর আমার পোলার পরিচয় বড় হইব কেন? হ্যাঁ কি আমগো আম্মা। কাকরি বুড়ির কথার মাঝে উচ্চস্বরে ঝাঁঝিয়ে ওঠেন অলকা। বুড়ি বাকি কথা শেষ করতে পারে না। অলকা হাতের কাজ থামিয়ে চোখ বড় বড় করে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করেন কাকরি বুড়ির দিকে। বুড়ির ঝুলন্ত চোয়াল চুপসে যায় নিমিষে। চোখ গোল গোল করে অলকার কাকরি বুড়ি একে অপরের দিকে তাকিয়ে আছে। অলকার দৃষ্টি ধারালো। শ্যামা চোখ শুরু করে মায়ের দিকে তাকায়। দাদি কি এমন বলতে গেছিল যে অলকা মাঝ পথে থামিয়ে দিলেন? শ্যামা কেন আব্বার পরিচয়ে বড় হতে পারেনি? অলকার ক্রোধিত দৃষ্টির দিকে পলকবিহীন তাকিয়ে আছে কাকরি বুড়ি, যেন অলকার দৃষ্টিতে কিছু পড়ছেন তিনি। অলকার চোখের চাহনি তাকে কিছু বলছে। শ্যামা মায়ের পাশে কাক হেসে বসতেই পলক ফেলে দৃষ্টি সংযত করেন অলকা। হাতে সুই তুলে নিয়ে তাড়াহুড়ো করে আবারও সেলাই মনোনিবেশ করেন। শ্যামা কমল কণ্ঠে প্রশ্ন করে, দাদি কি কইতে গিয়া থাইমা খেলো আম্মা? তুমি দাদির কথা আটকাইয়া দিলা কেন? কেন আমি আবার পরিচয়ে বড় হইতে পারবো না? কাকরি বুড়ি শ্যামার দিকে মুখ ঝামটে নিঃশব্দে স্থান ত্যাগ করেন। বুক ধকধক করছে তার। তার ভয় পাওয়ার জন্য অলকার তীক্ষ্ণ দৃষ্টি যথেষ্ট। অলকা দাঁতে দাঁত চেপে বাঁকা চোখে তাকিয়ে দেখেন কাকরি বুড়ির যাওয়ার পথ। সময় নিয়ে কণ্ঠ কঠোর করে ভ্রু জড়ো করে দ্রুতগতিতে বলেন, তোর বাপ তোরে সহ্য করতে পারে? কোন দিন বাপের আদর পাইছোস? বাপের কোলে উঠছিলি কোনো দিন? তোর বাপ তোর নাম ধইরা ডাকছে কোনো দিন? তোর মুখের দিকে ফিরাইয়া চাইছে কোনো দিন? কোন দিন তুই তোর বাপেরে আব্বা কইয়া ডাকতে পারছোস? বাপের আদর ভালোবাসা কারে কয় তুই জানোস? সব কিছু থাইকাই তো বঞ্চিত হইয়া আইছোস। তাইলে বাপের পরিচয় দিয়া কি করবি? এইটুকু অধিকার না হইলেও চলবো। মায়ের দিকে শ্যামার চাহনি ধীরে ধীরে নিস্তেজ হয়। শ্যামা অনুভূতিহীন নিগড় চোখে চেয়ে বলে, আমার গায়ের রংটাই কি সব কিছুর কারণ আম্মা, নাকি অন্য কিছু?
শুধু আমার এই গায়ের রঙের কারণেই কি আব্বা আমারে পছন্দ করে না? শ্যামার প্রশ্নে অলকার ঠোঁট চোরা কেঁপে ওঠে, চোখের চাহনি থেমে থেমে কেঁপে ওঠে। প্রশ্নের উত্তর করেন না তিনি, পলক ফেলে হাতের কাছের গতি বাড়িয়ে দেন। মায়ের উত্তর না পেয়ে শ্যামা নিশ্চুপ থেকে ঠুক গিলে বলে, আমি কে আম্মা? আমি কি তোমাকে সন্তান নই? শ্যামার কথা শেষ হতে না হতেই অলকার রাগান্বিত চোখের দৃষ্টি নিক্ষেপিত হয় শ্যামার উপর। সাথে সাথে মুখে শ্যামার নাম উচ্চারণ করে শ্যামার উপর হাত ওঠাতে উদ্যত হন অলকা, কিন্তু শ্যামার গায়ে হাত পড়ার আগেই থমকে যায় সেই হাত। চমকে ওঠে, পেছন দিকে হালকা ছিটকে পড়ে শ্যামা। অলকার চোখে মুখে রাগ ঠিকরে পড়ছে, রীতিমতো ক্রোধে কাঁপছেন তিনি। চোখ দুটো স্বাভাবিকের তুলনায় বেশি লাল হয়ে গেছে। মুহূর্তেই শ্যামা পিছিয়ে মাটিতে শব্দ করে বসে। অলকা উত্তেজিত হাত নামিয়ে মাথা নিচু করে চোখ খিচে বন্ধ করে নেন। শ্যামা অবাক নয়নে মায়ের দিকে তাকিয়ে আছে। জন্মের পর থেকে শ্যামা কখনো মায়ের হাতে মার কিংবা মায়ের বকা উফতি শোনেনি। এই প্রথম শ্যামার ওপর হাত ওঠাতে উদ্যত হয়েছিলেন অলকা। যে অলকা কখনোই শ্যামার সাথে অতিরিক্ত রাগান্বিত স্বরে কথা বলেননি, সে অলকা আজ শ্যামার ওপর হাত তুলতে চেয়েছিলেন। অলকা বরাবরই সবার সাথে গম্ভীর স্বরে কথা বলে, তবে শ্যামার সাথে গম্ভীর স্বরে কথা বললেও কণ্ঠে কোমলতা থাকে। শ্যামা বিস্মিত হয়ে তাকিয়েই রইল। অলকা বন্ধ চোখে শ্বাস টেনে দ্বিগুণ ভারী কণ্ঠে বলেন, আর কোনো দিন যেন তোর মুখে এই রকম কথা না শুনি শ্যামা। তুই আমার মাইয়া, আমার সোনার টুকরা মাইয়া, আমার মানিক, আমার যক্ষের ধন তুই, আমার পৃথিবী তুই। তোর মা আমি, আর কেউ নয়। তুই শুধু আমার মাইয়া। তুই কেমনে এমন কথা ভাবতে পারলি শ্যামা? আজ প্রথম আর আজই শেষ। আর জীবনেও যেন তোর মুখে এমন কথা না শুনি আমি। বলতে বলতে অলকার কণ্ঠ ভেঙে পড়ে, চোখের জল টলমল করছে, যেন গড়িয়ে পড়বে মুহূর্তেই। অলকা নিজেকে আড়াল করে সেই জল গাল বেয়ে করানোর আগেই শাড়ির আঁচলে মুছে নেন। শ্যামা কিছু না বুঝলেও এইটা বুঝতে পারে যে সে ভুল প্রশ্ন করেছে। মায়ের দুর্বলতা শ্যামা এটা খুব ভালো করেই জানে। শ্যামার গলা কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে। এই সময় পানি পেলে ভালো হতো। শ্যামা ঢোক গিলে মায়ের হাত জড়িয়ে বলে, আর কোনো দিনও কমু না আম্মা। আমি জানি তো তুমি আমার আম্মা, আমি তোমার মাইয়া, তোমার গর্ভের নারী সেরা ধন আমি। অলকা চোখ বুঝে শ্যামার মাথায় হাত রাখতে গিয়েও রাখে না। শ্যামা অলকার কাঁধে মাথা রেখেছে। অলকা কথা গুছিয়ে শ্যামাকে আলতো হাতে সরিয়ে উঠে ঘরে চলে যায়। শ্যামা ঠোঁট ফুলিয়ে তাকিয়ে থাকে মায়ের চলে যাওয়ার পানে। বিকেলের শেষ ভাগ, সন্ধ্যা নামার আগ মুহূর্তে অলকায় চুলায় জাল ধরিয়ে ভাত বসিয়েছেন, পাশে বসে আলু কাটছেন রান্নার জন্য। শ্যামা আছে ঘরে, অলকা আপদ মনে নিজের কাজ করছে। হঠাৎ কেউ তাকে কাতর কণ্ঠে ডাকে, আম্মা। অলকার বুকটা ধক করে ওঠে, চকিতে তাকায় পেছনে। ময়না দাঁড়িয়ে আছে, পরনে শাড়ি, গায়ে মোটা সাদা শাল চড়ানো, মাথাটা শাড়ির আঁচলে ঢেকে রাখা। কপালের ওপরে একটু সিথি দেখা যাচ্ছে, হাতে একটা ব্যাগ ঝুলছে। অলকা হাতের আলো রেখে বটি ফেলে তড়িৎ ব্যাগে উঠে দাঁড়ায়। প্রায় 1 মাস পর ময়নাকে দেখলেন তিনি। বাচ্চারা যেমন মাকে পেলে খুশি হয়, অলকার চোখে মুখে তেমন খুশি ফুটে ওঠে। ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়ে যায়। অলকা সন্নিকটে এগিয়ে আসে ময়নার দিকে। ময়না নিস্তেজ চোখে তাকিয়ে ঠাই দাঁড়িয়ে আছে। অলকা হাত বাড়িয়ে ময়নার থেকে 2 হাত সামনে এসে থেমে যান। মুখের হাসি মুছে যায় তার, বাড়ানো হাত থেমে যায়। চোখ ফিরিয়ে থাকেন কয়েক মুহূর্ত, পর মুহূর্তেই ময়নার দিকে চোখ ফেরানোর আগে আচমকা অলকাকে জড়িয়ে ধরে ময়না। অলকা পেছনের দিকে একটু পিছিয়ে যায়। অলকা নিজেকে সামলে কিছু বুঝে ওঠার আগে ময়না নমনীয় স্বরে বলে, তোমারে খুব দেখতে ইচ্ছা করছিল আম্মা, তোমারে খুব মনে পড়ছে আমার, তোমার গায়ের এই মামা গন্ধটা খুব মনে পড়ছে। অলকা অবাক হয়ে যান ময়নার কথায়। ময়না কখনোই মা ভক্ত ছিল না, মাকে জড়িয়ে কখনোই কোনো আবেগমাখা কথা বলেনি, অনুভূতি সমেত মাকে কখনো জড়িয়েও ধরেনি, মায়ের গায়ের গন্ধ অনুভব করেনি। রূপার শ্যামার মতো মায়ের পূজারী নয় ময়না। ময়নার বলা এই কথাগুলো আজই প্রথম। অলকা তাজ্জব বনে যান, আলতো হাত রাখেন মেয়ের পিঠে। কাছে থাকলে কোনো কিছুরই কদর বোঝা যায় না, দূরে গেলে বোঝা যায়। শূন্যতা অনুভব হয়। ময়নাও হয়তো এখন মায়ের অভাব বুঝতে পারছে। টানা 1 মাসে দূরে থেকেছে, মাকে চোখের দেখাও দেখতে পায়নি, তাই হয়তো মাকে খুব মনে পড়েছে। অলকা সব ভুলে মুখে হাসি ফুটিয়ে তোলেন।
হাজার হোক নারীর টান তো আছে, মা তো মাই হয়। মা কখনো সন্তানকে দূরে ঠেলতে পারে না। ময়না মাকে ছেড়ে মায়ের মুখের দিকে তাকায়। অলকার মনে হলো ময়নার চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়েছে। অলকা দু হাতিমের আদল ঝরিয়ে বলেন, কেমন আছিস মা? আমি ভালো আছি আম্মা, খুব ভালো আছি। কিন্তু তুমি কেমন জানি শুকাই গেছো আম্মা। অনেক দিন পর দেখলি তো, তাই এমন মনে হইতাছে। তা তুই একাই আইসোস, আর কেউ আহে নাই? না আম্মা, আর কেউ আহে নাই। আমার এই গাড়িতে তুইলা দিছিল, আমি একাই আইছি। তোমাগো জামাই পরে আইয়া আমারে নিয়ে যাইব। ময়না একটু থেমে কণ্ঠ খাদে নামিয়ে বলে, ঘরে যাবো আম্মা। আভা কই আম্মা? অলকা ভ্রু কুচকায়, সময় নিয়ে স্বাভাবিক গলায় বলেন, ঘরেই আছে, ঘরে যা। তা কোন ঘরে যাইবি? দাদির ঘরে? ময়না অদ্ভুত হাসে, কোনো একদিকে তাকিয়ে বলে, আমাগো বোনেদের জন্য একটা ঘর বরাদ্দ আছে না আম্মা, ওই ঘরে যাবো। আচ্ছা আমি ঘরে যাই আম্মা। বলেই ব্যাগ হাতে ঘরের দিকে যায়। অলকা দীপ্তিহীন চোখে তাকিয়ে দেখেন। সবসময় বসে থাকতে ভালো লাগে না শ্যামার। আজ খুঁজে খুঁজে নিচের পুরনো বইগুলো বের করেছে। অলকা তার মেয়েদের পড়াশোনা করাতে চেয়েছিলেন। রূপাকে মাধ্যমিকের পর বিয়ে দিয়েছেন, শ্যামাকেও পড়িয়েছেন মাধ্যমিক অবধি। শ্যামা তেমন স্কুলে যায়নি, বাড়িতে থেকেই পড়াশোনা করেছে। পরীক্ষার সময় হলেই পরীক্ষা দিয়েছে। গ্রামের সরকারি স্কুল নদীর ওপারে, নদী পেরিয়ে যেতে হয়। শ্যামাকে কথা শোনানোর মানুষের অভাব নেই। ছোটবেলা থেকেই অনেক কথা শুনেছে শ্যামা, তাই অলকা মেয়েকে তেমন বাইরে বের হতে দিতেন না। রূপা, ময়না আর শ্যামা আগে একসাথে স্কুল যেত। রূপা সবার বড় হওয়ায় বোনদের আগলে নিয়ে যেতে পারত। মাধ্যমিকের পর রূপার বিয়ে হয়। এরপর শ্যামাকে আর একা একা স্কুলে যেতে দিতেন না অলকা। মুখলেস ময়নাকে স্কুলে নিয়ে যেতেন ছোটকালে। বড় হওয়ার পর ময়না একাই যেত। শ্যামা নিজের পুরনো বইগুলো বের করে, ধুলো জমেছে, ধুলো ছেড়ে বইগুলো পরিষ্কার করে। পোকায় কেটেছে বইগুলো, মাছের পাতাগুলো এবড়ো থেবড়ো হয়ে ঝুরঝুরে হয়ে গেছে। শ্যামা খুঁজে খুঁজে একটা গল্পের বই পায়, অলকার ভাই কাদেরের বই। শ্যামার কাছে ছিল এক সময়। এই বইটা শ্যামা কতবার পড়েছে হিসেব নেই। সময় কাটানোর জন্য বারবার পড়েছে। শ্যামা বইটা মুছে পাশে রাখে, বাকি বইগুলো আবার আগের অবস্থায় রাখে। তারপর বইটা নিয়ে জানলার কাছে বসে। বইয়ে মোলাট নেই, কয়েকটা ছোট ছোট গল্পের সমন্বয়ে একটা বই। বইটির নাম অলকা। শ্যামার নিজের মায়ের নামে বইটির নাম। মূলত এই কারণেই শ্যামা বইটি আগ্রহ নিয়ে বারবার পড়েছে। সমাজ বাস্তবতা, ভালোবাসা, ব্যক্তি জীবনের টানাপোড়েন, পারিবারিক সুখ দুঃখ, নারীর মন, প্রেম, আবেগ সব কিছুর মিশেলে সহজ ভাষার একটি বই। শ্যামা বইয়ের পৃষ্ঠা উল্টায়, অনেকগুলো পৃষ্ঠা নেই। মাঝের কোনো একটা পৃষ্ঠায় চোখ যায় শ্যামার। সেখানে একটা লাইন চোখে পড়ে, শুদ্ধ ভাষায় একটা বাক্য, যেটার অর্থ এমন ছিল, আকাশের দিকে তাকাইলে যেমন তার অসীমতা বোঝা যায়, তেমনি মানুষের নিগুড় মনের দিকে তাকাইলে তার অগাধ দুঃখের স্রোত সম্পর্কে অবগত হওয়া যায়। শ্যামা কিছুক্ষণ নীরব থেকে চেয়ে দেখে বাক্যটি অন্য এক পৃষ্ঠায় লেখা। অলকা শুধু একটা নাম নয়, এক মধুর স্মৃতি, যে স্মৃতিকে যত মুছতে চাইবে ততই গাঢ় হবে। শ্যামা মুচকি হাসে এটা পড়ে। ময়না নিঃশব্দে ঘরে ঢুকে হাতের ব্যাগটা খাটের এক পাশে রাখে, গায়ে শাল খুলে সেটাও এক পাশে রাখে, মাথা থেকে শাড়ির আঁচল নামায়। ময়নার হাতে দুটো চুড়ি একে অপরের সাথে ঠোকা খেয়ে শব্দ করে। সেই শব্দ কানে যেতেই শ্যামা চকিতে তাকায়। সামনে বোনকে দেখে খেই হারিয়ে বই রেখে উঠে দাঁড়ায়। জড়িয়ে ধরতে গিয়েও ধরে না, মুখে বলে, ময়না, কখন আইলি তুই? কেমন আছিস বইন? ময়না স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়, এই তো একটু আগেই আইলাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? শ্যামা বোধ হয় ময়নার মুখে এমন কথা আশা করেনি। খানিক অবাক হলেও বেশি খুশি হয় শ্যামা। কোমল হেসে বলে, আমিও ভালো আছি। শ্যামার কিছু মনে পড়তেই মুখের হাসি মুছে যায়। ভ্রুযুগল জড়ো করে কণ্ঠের বাধা ঠেলে প্রশ্ন করে, সত্যি ভালো আছি তো ময়না? অদ্ভুতভাবে শব্দ করে হাসে ময়না। শ্বাস ফেলে বলে, কেন আপা, আমার কি খারাপ থাকার কথা? না না বইন, তুই খারাপ থাকবি কেন? তুই অনেক সুখী থাকবি। ময়না কিছুক্ষণ বিচিত্র নয়নে তাকিয়ে থাকে শ্যামার দিকে।
শ্যামা বোনের চাহনি দেখে অপ্রস্তুতভাবে মুচকে হাসে। এর মধ্যেই কাকরি বুড়ি ময়নাকে নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছেন। ময়না তেমন গুরুত্ব দিচ্ছে না তাকে। বুড়ি ময়নাকে নিচের ঘরে ডেকে হাবিজাবি কত কথা বলছে, কিন্তু ময়না তেমন উত্তর করছে না। অন্য সময় হলে হয়তো ঝাড়ি মেরে বুড়িকে চুপ করাতো, তবে এখন করছে না। অন্য মনস্কভাবে বুড়ির কথায় হুহা উত্তর দিচ্ছে। আর রাতে মুখলেস বাড়ি ফেরেনি। কেন ফেরেনি খবর নেই। আরতেই ছিল। খুব বেশি কাজ থাকলে মাঝে মাঝে আরতেই থাকতে হয় তাকে। অলকা অনেক রাত অবধি জেগেছিলেন, তবে মুখলেস বাড়ি ফিরেনি আর না কোনো বার্তা পাঠিয়েছে। সকাল সকাল উঠতে একটু দেরি হয়েছিল অলকার। একে তো ঠান্ডার মৌসুম, কম্বল মুড়ি দিয়ে একবার শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছে করে না কারোই। তার উপর আবার রাতে ঘুম হয়নি। ফজরে শ্যামা উঠেছিল নামাজের জন্য, আম্মাকে ডাকতে চেয়েছিল, তবে আম্মার ঘুমে বিভোর মায়াবী মুখটা দেখে আর ডাকেনি। নামাজ পড়ে আবার আম্মাকে ঝুড়িয়ে শুয়েছিল। অলকার উঠতে উঠতে ভোরের আলো ফুটে গেছে। ভোরের পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে তার। উঠেই তড়িঘড়ি করে রান্না বসিয়েছেন। নামাজ আর হয়নি, আলো ফুটেছে। শ্যামার আর ঘুম ধরেনি। শুয়েছিল কিছুক্ষণ, তারপর উঠে আম্মার পাশে এসে বসে। আম্মা রান্না করছে আর শ্যামা চাদর মুড়ি দিয়ে চুলার আগুনে হাত সেঁকছে। শ্যামার গায়ের রং শ্যামলা হলেও ঠোঁট জোড়া গোলাপি। ওর গোলাপি ঠোঁট দয় ঠান্ডায় তিরতির করে কাঁপছে। মাঝে মাঝে দাঁত কপাটি একে অপরের সাথে ঠোকা খেয়ে শব্দ হচ্ছে। অলকা মাঝে মাঝে মেয়েকে দেখে মুচকে হাসছেন। ময়না কখন ওদের পাশ কাটিয়ে কলপার থেকে হাত মুখ ধুয়ে এসেছে বুঝতেই পারেনি ওরা। হাত মুখ ধুয়ে একটা পেড়ে নিয়ে শ্যামার পাশে বসে ময়না। ময়নাকে দেখে বড়সড়ভাবে অবাক হয় শ্যামা আর অলকা। ময়না কখনোই সকালে ঘুম থেকে ওঠে না, ঠান্ডার সময় তো আরোই ওঠে না। এই নিয়ে অলকা কম বকাবকি করেনি মেয়েকে, তবে ময়নাকে দেখে প্রথমে অবাক হলেও পর মুহূর্তে স্বাভাবিক হন অলকা। ময়নার এখন বিয়ে হয়েছে, নিজের সংসার হয়েছে। স্বামীর সংসার নিশ্চয়ই বেলা করে ঘুমোয় না ময়না। সংসারের আলাদা একটা দায়িত্ব আছে তার কাঁধে। হয়তো এখন সকালে ওঠাটা অভ্যাস হয়ে গেছে ময়নার। ময়নাকে দেখে অলকা বলেন, এত সকালে উঠোনের দরকার আসিল না তোর? আর একটু ঘুমাইতে পারতি। চোখের নিচে কালি পইরা গেছে। সংসার এত চাপ যে ঠিক মতো ঘুমাইতেও পারস না। ময়না নিষ্প্রিয় হাসে। হাঁটুতে থুতনি রেখে হাত সেঁকতে সেঁকতে বলে, বাড়ির একমাত্র বউ আমি আম্মা, চাপ তো থাকবই। কোথা থেকে খরগোশটা লাফিয়ে লাফিয়ে আসে শ্যামার কাছে। শ্যামা এটার একটা নামও রেখেছে, গুলো। ঠান্ডার কারণে ছেঁড়া কাঁথার এক টুকরো অংশ খরগোশটার গায়ে জড়িয়ে বেঁধে দিয়েছে। শ্যামা গোলুকে কোলে নেওয়ার আগে ময়না হাত বাড়িয়ে কোলে নেয় ওকে। শ্যামা মুচকি হাসে। ময়না গোলুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে, এটারে কই পাইছো আপা? জঙ্গলে। তুমি রই আইছো? হুম, বাইরেও যাও আজকাল? গেছিলাম কয়দিন আগে। ময়নার প্রশ্নের পর পর উত্তর দেয় শ্যামা। ময়না আর কিছু বলে না। সে কখনো এইভাবে শ্যামার সাথে কথা বলেনি। অলকা বারবার ধাক্কা খাচ্ছেন ময়নার ব্যবহারে। ময়নার পরিবর্তন তার অকল্পনীয়। ময়না আগের থেকে বদলে গেছে। অলকার কাল রাতের কথা মনে পড়ে। কাল রাতে শ্যামা আর অলকা কেবল শুয়েছে, এমন সময় দরজায় টোকা দেয় ময়না। অলকা দরজা খুলে দিতেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভেতরে ঢোকেও। রাতে শোয়ার জন্য কাকরিবুড়ি ওকে নিয়ে গেছিলেন নিজের ঘরে। সেখান থেকে বেরিয়ে এসেছে ময়না। ময়না মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে কেমন আবদারের সুরে বলে, আমি তোমাগো কাছে থাকি আম্মা, শুই তোমাগো কাছে, নিবা আমারে? অলকার বুকটা ছ্যাদ করে ওঠে মেয়ের কথায়। শ্যামা শোয়া থেকে উঠে বসে। অলকার ঠান্ডায় কাঁপতে থাকা মেয়েকে উষ্ণ বুকে জড়িয়ে বলেন, শুইবি আমাগো কাছে? এইটা কন লাগবো তোরে? দেখতো কেমন ঠান্ডায় কাঁপতাছোস। যা তাড়াতাড়ি গিয়া আপার পাশে শুইয়া পড়। মায়ের আদেশ পাওয়া মাত্রই সবেগে খাটের উপর শুয়ে পড়ে ময়না। অলকা দুই বোনের মাঝে শুতেই শ্যামা জড়িয়ে ধরে অলকাকে। রোজ রোজ তার মাকে জড়িয়ে শোয়ার অভ্যাস হয়ে গেছে। শ্যামাকে দেখে ময়নাও জড়িয়ে ধরে মাকে। অলকার ভাবনার ছেদ ঘটে ময়নার মৃদু আব্বা ডাক শুনে। অমনি ময়নার দৃষ্টি লক্ষ্য করে চকিতে তাকান তিনি। পেছনে পুরো ভেজা সুরের নিয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে মুখলেস। রীতিমতো ঠান্ডায় ঠকঠক করে কাঁপছেন তিনি। সকালে তীব্র শীতের মধ্যে নদীতে নেমে মাছ ধরেছেন। অন্য কামলারা মাছ নিয়ে আড়তে গেছে। মুখলেস কাল থেকে বাড়িতে ফিরেনি, তাই এখন আড়তে না গিয়ে বাড়িতে এসেছেন তিনি।
পুরো শরীর ভিজে আছে। ময়না আব্বাকে দেখেই গোলুকে কোল থেকে নামিয়ে দৌড়ে যায়। ভেজা আষ্টে গন্ধযুক্ত শরীরেও জড়িয়ে ধরে আব্বাকে। আচমকা ফুপিয়ে কেঁদে ওঠে ময়না। মুখলেস ভাবলেশহীন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। অলকা শ্যামা হঠাৎ ময়না ফোপানো শব্দে দাঁড়িয়ে যায়। ময়না আব্বাকে ছাড়ে। মুখলেস কিছু বলেন না, পুরো শরীর কাঁপছে তার। তিনি ময়নার মাথায় হাত রেখে ইশারায় বোঝান। কি হয়েছে? ময়না পেছন ফিরে অলকা আর শ্যামাকে দেখে কান্না চেপে বলে, কিছু হয় নাই আব্বা, আমি সেই কাইলাইছি, একবারও দেখি নাই তোমারে, এর লাইগা কষ্ট হইতাছিল। মুখলেস তবুও কিছু বলেন না, ইশারায় কিছু একটা বোঝান। সবাইকে এড়িয়ে কলপারে যান গোসল করতে। অলকা শুকনো ধানের আটিতে আগুন ধরিয়ে দিয়েছে। মুখলেস গোসল সেরে আগুন পোহায়। কারোর সাথে একটা কথাও বলে না, আপন মনে গিয়ে শুয়ে পড়ে নিজের ঘরে। দুপুর পর্যন্ত ঘুমোয় মুখলেস। সকাল থেকে পেটে কিছু পড়েনি। ক্ষুধার চোটে ঘুম ভেঙে যায় তার। ঘর ছেড়ে বারান্দায় এসে বসেন তিনি। শ্যামা গোসল সেরে উঠানে কাপড় মেলে দিচ্ছিল। ময়না গোসল করতে গেছে। অলকাও নেই আশেপাশে। কাউকে না পেয়ে শেষমেশ মুখলেস বাদ ভেঙে শ্যামাকে উদ্দেশ্য করে খ্যাটকেটে সরে বলেন, ওই সেরি, ভুক লাগছে, আমার চারটা খাইতে দে তো। শ্যামা চমকে তাকায়। মুখলেসের বিষ মাখানো তার ছিল্লের কথাও মধুর লাগে শ্যামার কাছে। শ্যামা এলোমেলো পায়ে ছুটে যায় রান্নাঘরে। থালা ভর্তি ভাত বেড়ে চোখে পানি সহ নিয়ে আসে মুখলেসের জন্য। বারান্দায় আব্বার সামনে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে মাথা নিচু করে ভাতের থালা এগিয়ে দেয়। মুখলেস এক ঝটকায় শ্যামার হাত থেকে থালাটা নিয়ে নেয়। ক্ষুধার পেটে মুহূর্তেই সব ভাত শেষ করেন তিনি। কোনো রকমে হাত ধুয়ে গলায় গামছা ঝুলিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। বিকেলের দিকে শ্যামাদের বাড়িতে আসে মানিক। শ্যামা নিচের ঘরেই ছিল, বাইরে বের হয়নি। মানিককে বসতে দেওয়া হয় মুখলেসের ঘরে। অলকা ভেবেছিলেন ময়না কয়টা দিন থাকবে তাদের কাছে, কিন্তু মানিক এসে তারা লাগিয়েছে সে আজকেই ময়নাকে নিজের সাথে নিয়ে যাবে। মুখলেস আসেন খানিক বাদে, আর আরতে যাননি তিনি। জামাই শ্বশুর মিলে ঘরে কথা বলছে। অলকা বাড়ির একটা মুরগি জবাই করেছিলেন, সেটা দিয়ে আপ্যায়ন করা হয় মানিককে। শ্যামা নিজের ঘরে বসে আছে। ময়না কালকের বের করে রাখা কাপড়গুলো আবারও ব্যাগে গুছিয়ে রাখছে। শ্যামা নিগুড়ো চোখে ময়নার পানে তাকিয়ে বলে, আবার কবে আইবি ময়না? ময়না শ্বাস ফেলে জবাব দেয়, জানি না আপা, হয়তো খুব তাড়াতাড়ি আইমু। জানো আপা, তোমা করে আমার খুব মনে পড়ে, ইচ্ছে করে আর ফিরা না যাই, তোমাকে সাথেই থাকি। শ্যামা মুচকি হেসে বলে, আমার কথা মনে পড়ে তোর? ময়না অদ্ভুত স্বরে উত্তর দেয়, সব থেকে বেশি। তোমার সাথে তো কম খারাপ ব্যবহার করি নাই আমি, এখন আফসোস হয়। আমারে ক্ষমা করে দিও আপা, দুনিয়ার শাস্তি মানুষ দুনিয়াতেই পায়, আমার অনেক শাস্তি পাওন আছে। শ্যামার কপালে ভাঁজ পড়ে। ময়না কেমন নিষ্প্রিয় হয়ে গেছে। শ্যামা উঠে গিয়ে ময়নার হাত ধরে বিছানায় বসায়। ময়নার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তোর উপর আমার কোনো দিন কোনো অভিযোগ ছিল না ময়না, তুই তো আমার বোন। কেন শাস্তি পাইবি তুই? আল্লাহ তোর জীবনে ফুলের মতো কইরা সাজাই দিক, শান্তিতে ভরপুর থাকুক তোর জীবন, সুখে থাক তুই। অন্যের সুখ খাইরা নিয়া কখনো সুখে থাকা যায় না আপা? কথাটা মনে মনে বলে ময়না। বাইরে থেকে মানিক তাড়া দিচ্ছে। দ্রুত ব্যাগ হাতে গায়ে মাথায় চাদর পেঁচিয়ে ঘর থেকে বাইরে বের হয় ময়না। মুখলেস নিরীহ মুখে দাঁড়িয়ে আছেন। ময়নাকে বাইরে আসতে দেখে মানিক চাক্ষুষ হাসে। শ্যামা ভেতরে জানলা দিয়ে একটু উকি দেয়। অলকা বারান্দায় জড়িয়ে ধরেন ময়নাকে। কাকরি বুড়ির নাকে কান্না কাঁদছে, আঁচলে মুখ গুছে। ময়না মাকে ছেড়ে কাকরি বুড়ির কাছে যায়। নরম কণ্ঠে বলে, এবার আব্বার লগে আমার বাড়ি যাইও দাদি, আব্বা যাইব কয়দিন পর, কাইন্দো না, আমি যাই। বাইরে ভ্যান দাঁড়িয়ে আছে। মানিক আগেই গিয়ে বসে পড়েছে। ময়না পিছু পিছু গিয়ে বসে। ভ্যান চলতেই আবারও পেছন ফিরে ছলো ছলো নয়নে তাকিয়ে দেখে আপন মানুষদের। ভ্যান আদুরে চোখের আড়াল না হওয়া পর্যন্ত অলকা দেউরির খুঁটি ধরে তাকিয়ে দেখেন। আরও 2 দিন কেটে যায়। সন্ধ্যার আজান পড়ার আগেই অলকার রাতের রান্নাবান্না শেষ। শীত পড়ছে বাইরে, ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। 1 হাত দূরে কি আছে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না শীতের কারণে। কাকরি বুড়ির বুড়ো হাড় কাঁপছে শীতে। সন্ধ্যাতেই কম্বলের ওপর লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন তিনি। অলকা ভাত আর উজুর পানি রেখে আসে তার ঘরে। মুখলেস
আজও আড়তে থাকবে, এই কথা আগেই জানিয়ে দিয়েছেন। অলকা দৌড়ির খিকরি ভালো করে লাগিয়ে দিয়ে ঘরে আসে। শ্যামা কাঁথা জড়িয়ে হারিকেনের আলোয় বসে আছে। শ্যামার উষ্ণ কোলে ঠান্ডায় গুটিয়ে আছে গুলো। মাগরিবের আজান পড়লো সবে। শ্যামার অলকা একসাথে উজু করে এসে নামাজ পড়ে নেয়। এখনই খেয়ে শুয়ে পড়বে। প্রোগ্রাম ইতিমধ্যে নিস্তব্ধ হয়ে গেছে। সবাই ঠান্ডার প্রকোপে যে যার ঘরে খাপটি মেরে শুয়ে আছে। এবার যেমন গরম পড়েছিল, ঠান্ডাও পড়েছে ঠিক তেমনই। অলকা গরম ভাত মেখে শ্যামাকেও খাইয়ে দেয়, নিজেও খায় একই সাথে। খেয়ে দিয়ে মা মেয়ে মিলে শুয়ে পড়ে কাঁথা মুড়ি দিয়ে। খাটের পাশে একটা ক্যারেটের ভেতর গোলুকে রেখে শুয়ে পড়ে শ্যামা। ক্যারেটে পুরনো অনেক কাপড় রেখে গোলুর থাকার জায়গাটা গরম করে দিয়েছে সে। হারিকেনের আলো পুরোপুরি নেভায় না অলকা, আলো একটু কমিয়ে দেয়। একটু পর আবার এশার নামাজের জন্য উঠতে হবে। সবে চোখ বুঝেছিল দুজনে, এমন সময় বাড়ির বাইরে কারো গম গম পায়ের শব্দে চোখ খুলে অলকা কান খাড়া করে শোনার চেষ্টা করে। বাড়ির বাইরের খিড়কিতেও টান পাওয়ার শব্দ শোনা যাচ্ছে। অলকা উঠে বসেন। মাকে দেখে শ্যামাও উঠে বসে। অলকা খাট থেকে নামার আগে বাড়ির বাইরে থেকে কোনো পুরুষালী নিরেট কণ্ঠ ভেসে আসে। মুখলেস মিয়া বাড়ি আছেন?